নমস্কার, গল্পতীর্থ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। গল্প শুনতে সবাই ভালোবাসে, তাই আজ আমি অশোক আমার গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বাংলা সাহিত্যের মহান সাহিত্যিক তথা গল্পকারদের লেখা গল্পই এখানে শোনানো হয়। আজ আমরা শুনব প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা নিঝুম রাতের আতঙ্ক। শুরু হচ্ছে আজকের গল্প নিঝুম রাতের আতঙ্ক। স্টেশনে ট্রেন থেকে নেমে একগাল হেসে গজপতি আঙুল তুলে বললেন, ওই যে জঙ্গল মতো জায়গা দেখতে পাচ্ছ, ওখানেই সূর্য ডুবতে চলেছে, শিগগির পৌঁছতে হবে কিন্তু। ভবভূতি ট্রেনটা চলে না যাওয়া অবধি কোনো কথা বললেন না, গম্ভীর মুখে দাঁড়িয়ে রইলেন। ঠোঁটের কোণায় সেই অবিশ্বাসের বাঁকা হাসিটা এখনও রেখে দিয়েছেন অবশ্য। ট্রেনটা দূরের বাঁকে গাছপালার আড়ালে মিশে গেলে তখন বললেন, একটুখানি চা পেলে ভালো হতো। চা? গজপতি হাসলেন। চার পাশে তাকিয়ে দেখো তো, এখানে চায়ের দোকান দূরের কথা, আমরা বাদে জনমনীষী আর দেখতে পাচ্ছ নাকি? ভবভূতি দেখলেন, তাই বটে। প্ল্যাটফর্ম খাঁ খাঁ, শুধু এই স্টেশন ঘর, তার মানে একটা টিনের গুমটি ঘরের মতো, তাছাড়া আর কোনো ঘরবাড়িও নেই। গাছপালা ঝোপজঙ্গল নিঝুম হয়ে ঘিরে আছে স্টেশনটা, কেমন যেন থমথমে অস্বস্তিকর হাবভাব। নিঝুম রাতের আতঙ্ক। তারপর হঠাৎ চোখে পড়ল ঝোপের আড়ালে দুজন লোক হনহন করে চলে যাচ্ছে। অমনি ভবভূতি বলে উঠলেন, এই তো দুজন লোক। গজপতি তা দেখে নিয়ে বললেন, এই স্টেশনেরই লোক, স্টেশন মাস্টার আর পয়েন্টসম্যান, কিন্তু ওরা পালাচ্ছে। পালাচ্ছে মানে? ভবভূতি অবাক। স্টেশনে থাকতে চায় না, গজপতি জানালেন। রেলের কোয়ার্টার পর্যন্ত এখানে তৈরি করা সম্ভব হয়নি, করেছে খানিকটা দূরে। ওরা এখন পালিয়ে সেই কোয়ার্টারে ঢুকবে, পরে ট্রেন আসার সময় হলে স্টেশনে আসবে, ফের পালাবে। অবিশ্বাসী ভবভূতি বললেন, তাহলে এই স্টেশন ঘরটা তৈরি হলো কিভাবে শুনি? সে অনেক হাঙ্গামা করে হয়েছিল, সাহেব ইঞ্জিনিয়াররা এসে বানিয়েছিল, ওরা খুব ডান পিটে ছিল বলেই পেরেছে। গজপতি পা বাড়িয়ে ফের বললেন, আর ট্রেনটা কেমন ঝটপট একটু দাঁড়িয়েই তক্ষুনি লেজ তুলে কেটে পড়ল, দেখলে না? তুমি ঠাহর করলে দেখতে, ড্রাইভার, ফায়ারম্যান, গার্ড সাহেব, এমনকি যাত্রীরাও এ স্টেশনে এসে চোখ বুজে থাকে। ওই সিগন্যাল পেরুলে তখন চোখ খোলে। হ্যাঁ, আমরা কিন্তু চোখ বুজে নেই। ভবভূতি বাঁকা হাসিটা আরও একটু লম্বা করে দিলেন। গজপতি বললেন, আমাদের ক্ষতি হওয়ার কারণ নেই বলেই চোখ খুলে রেখেছি, তুমি নিশ্চিন্তে থাকো। আমাদের গায়ে আঁচড় লাগা দূরে থাক, আমাদের উঁকি ঝুঁকি মেরে ওরা দেখতে সাহসও পাবে না, কারণ এত বড় প্রজেক্টের চার্জে আছে আমার ভাগ্নে ভূতনাথ। ভূতনাথকে ওরা কি ভয় যে পায়। প্রজেক্ট অর্থাৎ বাংলায় যাকে বলে প্রকল্প। এই প্রকল্পের কথা শুনে ভবভূতি কলকাতায় গজপতি ড্রয়িং রুমে যতটা জোরে হেসেছিলেন, এখানে পৌঁছে ততটা পারলেন না। খুব খুব শব্দ হলো মাত্র। গজপতির পিছনে পিছনে রেল লাইন বরাবর এগোতে থাকলেন। সূর্য গাছপালার আড়ালে অস্ত যাচ্ছে। আশ্বিন মাস, ঘন সবুজ চেকনাই দেওয়া সেই সব গাছপালার গায়ে নীলচে কুয়াশা জমতে শুরু করেছে। পাকপাকালি তুমুল হল্লা করছে। ভবভূতি টের পেলেন কেমন যেন অস্বস্তি তাকে পেয়ে বসছে ক্রমশ। হলেও হতে পারে, কিংবা থাকলেও থাকতে পারে গোছের ভাবনা মগজে সুরসুর করে বেড়াচ্ছে। বারবার এদিক ওদিক দেখতে দেখতে যাচ্ছেন।
এই প্রকল্পের কথাটা উঠেছিল সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের কথায়। গতকাল সন্ধ্যায় জোর বৃষ্টি নেমেছিল, রাস্তায় 1 হাঁটু জল জমে গিয়েছিল, তার সঙ্গে লোডশেডিং। গজপতির ড্রয়িং রুমে মোমবাতির আলোয় বাঘ নিয়ে কথা হচ্ছিল। ভবভূতি যৌবনে দুর্দান্ত শিকারী ছিলেন, তাই ওর সব কথাই বাঘ আসবেই। ওর আফসোস, বাঘ মেরে বড় ভুল করেছেন এতকাল। এখন বাঘ বংশ দেশ থেকে লোপ পেতে বসেছে, তাই সুন্দরবনে বাঘ প্রকল্প করে সরকার একটা কাজের মতো কাজ করেছেন। বেচারিরা শান্তিতে ওখানে খেয়ে পড়ে বাঁচুক আর বংশবৃদ্ধি করুক। সেই কথার জের টেনে গজপতি বলেছিলেন, আর ভূত বংশের কথাটা ভাবো ভায়া, আজকাল আর তত ভূত কেউ দেখতে পায়? ভূতেরাও তো লোপ পেতে বসেছে, আমাদের ছেলেবেলায় দেখেছি। বাধা দিয়ে ভবভূতি বলেছিলেন, ভূত? তুমি ভূত বিশ্বাস করো? আলবাত করি, গজপতি দৃঢ়ভাবে জবাব দিয়েছিলেন। সেই তো বলতে যাচ্ছি। হাত তুলে ভবভূতি বলেছিলেন, হুম, শুনব না, সব গুল, ভূত নেই। নেই? গজপতি ফুঁসে উঠেছিলেন, আলবাত আছে, চলো, এক্ষুনি চলো, আছে না নেই টের পাইয়ে দিচ্ছি। কোথায় যাব শুনি? ভবভূতি হাসতে হাসতে বলেছিলেন, কোনো পোড়ো বাড়িতে নয়তো শ্মশানে, এই তো। আমি ওসব জায়গা চষে ফেলেছি এক সময়, ভূতের টিকিও দেখিনি। গজপতি রেগে গিয়েছিলেন, ঠিক জায়গায় গেলে তো দেখবে, তাছাড়া বললুম তো আজকাল আর তত ভূত নেই। আগে যেমন পাড়া গাঁয়ে যখন তখন বাঘ দেখা যেত, এখন কি যায় না। আর তুমিই তো বললে বাঘ বংশ লোপ পাচ্ছে বলে সুন্দরবনে বাঘ প্রকল্প করা হয়েছে। প্রকল্প না বলে বলো বাঘেদের অভয়ারণ্য। ঠিক তাই বলতে যাচ্ছিলুম তোমায়, শুনবে না, খালি গোঁ ধরবে। রামচন্দ্রপুর নামে স্টেশন আছে, শুনেছে কখনো? শোনোনি? ভবভূতি বাঁকা হাসি হেসেছিলেন, না শুনিনি। তা হয়েছে কি? রামচন্দ্রপুরে ঠিক তোমার সুন্দরবনের বাঘেদের অভয়ারণ্যের মতো ভূতেদেরও বংশরক্ষার জন্য অভয়ারণ্য করা হয়েছে, জানেন? আর তার প্রজেক্ট অফিসার কে জানো? জানি না, কারণ এমন প্রজেক্টের কথা কোশমিনকালেও শুনিনি। গজপতি গর্জে বলেছিলেন, তুমি যা জানো না বা শোনোনি তা নিয়ে তর্ক করতে এসো না। রামচন্দ্রপুর ভূত প্রকল্পের চার্জে যে অফিসার আছে তার নাম ভূতনাথ, আমার আপন ভাগ্নে। সে রীতিমতো মেক্সিকোতে ট্রেনিং নিয়ে এসেছে ভূতের ব্যাপারে। ভবভূতি অবাক হয়ে বলেছিলেন, বলো কি? হ্যাঁ, মেক্সিকো বিশ্ববিদ্যালয়ে ভূত তত্ত্বে ডক্টরেট ডিগ্রি দেয়। আমাদের ভূতও সেই ডিগ্রি পেয়ে এখন ভারতের নামকরা ঘোস্ট এক্সপার্ট অর্থাৎ ভূত বিশেষজ্ঞ হয়েছে। গত বছর যখন রামচন্দ্রপুর ঘোস্ট প্রজেক্ট ভূতেদের অভয়ারণ্য চালু হলো, তখন তার উদ্বোধন করেছিলেন কে জানো তো? ভূত বিষয়ক দপ্তরের মন্ত্রী মিসেস এস.সি. হারমটমটিয়া। ভবভূতি আরও অবাক, এমন সরকারি দপ্তরের নাম তো শুনিনি। আর.এস.সি. হারমটমটিয়া? শুনিনি। গজপতির উল্লাস দেখে কে? এই তো, কিছু খবর রাখো না, রাখবে কি করে? সারা জীবন তো বনবাদারে বাঘের লেজ ফলো করেই কাটালে। শুনে রাখো, এমন দপ্তর একটা আছে, তবে গোপনীয় দপ্তর, তাই কেউ জানে না। আমার ভাগ্নের খাতিরেই আমি জেনেছি। তাহলে ওই মন্ত্রী মহোদয়ার পুরো নাম বুঝি মিসেস শাকচুন্নি হারমটমটিয়া? ভবভূতি ফের হেসে উঠেছিলেন। গজপতির আবার রাগ হয়েছিল, বলেছিলেন, ঠিক আছে, কালই আমার সঙ্গে বেরিয়ে পড়ো। রামচন্দ্রপুর ভূতারণ্যে গিয়ে স্বচক্ষে সব দেখবে, এও বুঝবে স্টেশনের নাম রামচন্দ্রপুর রাখার কারণই বা কী। কী কারণ শুনি? ওটা ভূতারণ্যের বর্ডার,
রাম শব্দে ভূতেরা জব্দ, বুঝলে না? পাছে অভয়ারণ্য বা ভূত প্রকল্পের দুই একটা পাজি ভূত এলাকা ছাড়িয়ে বাইরে গাঁব গ্রামে গিয়ে হানা দেয়, তাই ওই ব্যবস্থা। তোমার সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের দুই একটা বাঘ কি এমন করে না মাঝে মাঝে? রেল লাইনের ধারে ধারে কিছুটা এগিয়ে ডান দিকে সরু একফালি রাস্তায় নামলেন গজপতি। সামনে একটা ছোট্ট নদী দেখা যাচ্ছিল, তার উপর কাঠের পোল আছে। সেই পোলে পৌঁছবার পর বললেন, এবার আমরা ভূতেদের অভয়ারণ্যের এলাকায় ঢুকছি। ওই দেখো, কাঠের ফলকে লেখা আছে রামচন্দ্রপুর ভূত প্রকল্প, দেখতে পাচ্ছ তো? ভবভূতি থমকে গেলেন, মুখের বাঁকা হাসিটা মিলিয়ে গেল। কাঠের ফলকটার সামনে দাঁড়িয়ে চশমা খুলে চোখ দুটো মুছে নিলেন, তারপর চশমার কাঁচ ভালোভাবে মুছে হেঁট হলেন। কিন্তু না, বড় বড় হরফে সত্যি লেখা আছে রামচন্দ্রপুর ভূত প্রকল্প, এবং তলায় ব্র্যাকেটের মধ্যে 13টি প্রজাতির ভূতের অভয়ারণ্য। তার পাশে আরেকটা বড় ফলকে নোটিশ, সাবধান, কেহ উহাদের উত্ত্যক্ত করিবেন না, ঘাড় মটকাইয়া দিলে সরকার দায়ী হইবেন না। তবে কেহ কেহ আদর করিয়া উহাদের কিছু খাওয়াইতে চাহেন, তাহাতে আপত্তি নাই, কিন্তু নিচের এই তালিকার খাদ্যগুলি ছাড়া আর কোনো প্রকার খাদ্য খাওয়াইবেন না, জরিমানা করা হইবে। ভবভূতি একটু ঝুঁকে খাদ্য তালিকায় ঝটপট চোখ বুলিয়ে নিলেন। দুধ, রসগোল্লা, হাড়গোড়, শুকনো গোবর, খাঁটি সরিষার তৈল, পাকা কলা, টিকটিকির ডিম ও লেজ, নানা রকম মাছ, শিঙ্গি বাদে, আর শোলার ঠ্যাং। গজপতি ওর পিঠে হাত রেখে চাপা স্বরে বললেন, দেরি হয়ে যাচ্ছে, সন্ধে হয়ে এলো, আমার ভাগ্নের অফিসে গিয়ে ওসব জেনে নেবে, এসো। ভবভূতি গুম হয়ে আছেন, মুখে রা বাক্যি নেই। তার উপর গজপতির একরকম চাপা গলার কথা শুনে তার গা ছমছম করছে। এবার দুধারে ঘন ঝোপ জঙ্গল, মাঝখানে এক ফালি পিচের পথ। কিছুটা চলার পর বড় বড় গাছের জঙ্গল দেখা গেল, তার মধ্যে একটা আলো দেখা যাচ্ছিল। গজপতি তেমনই চাপা গলায় বললেন, ওই যে শ্রীমানের অফিস, মানে আমার ভাগ্নের। ভবভূতি এখন মোটামুটি অনেকটা বিশ্বাস করে ফেলেছেন। খুঁতখুঁতে গলায় বললেন, ওদের জন্যে কিছু খাবার আনা উচিত ছিল। গজপতি ঠোঁটে আঙুল রেখে বললেন, চুপ, খাবারের নাম করো না, এক্ষুনি পিছু নেবে। সেবার আমি কি বিপদেই না পড়েছিলুম এসে। পিছু নিয়েছিল নাকি? ওই অফিস অবধি পিছনে খালি বলে, কি এনেছিস দিয়ে যা। বলো কি? আচ্ছা, ওরা নাকির স্বরে কথা বলে কেন বলো তো? নাক নেই যে, কঙ্কালের মুন্ডু দেখনি, নাক আছে? ঠিক বলেছ, নাকের জায়গায় গর্ত আছে বটে। এই সময় আলো অনেক কমেছে। ভবভূতি অস্বস্তিতে হাঁটছেন আর অনবরত এদিক ওদিক চাইছেন। হঠাৎ তার মনে হলো সামনে বাঁদিকে একটা গাছের প্রকাণ্ড মরা ও শুকনো ডালে কালো রঙের এবং দেখতে কতকটা হনুমানের মতো কি যেন বসে আছে। তারপর সেই অদ্ভুত প্রাণীটা বার কতক আপন খেয়ালে উল্লুকের মতোই শুকনো ডালটা ধরে চরকি ঘোড়া হয়ে ঘুরল। ভবভূতি শিউরে উঠে বললেন, ওটা কি? গজপতি দেখেই চাপা স্বরে বললেন, বলো রাম 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 রাম। ভবভূতি আওড়াতে শুরু করলেন, রাম 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 রাম। সাবধানে পা টিপে টিপে জায়গাটা পেরিয়ে গিয়ে গজপতি জানালেন, এই প্রজাতির নাম গেছে। এরা গাছে থাকে, এদের বড় বদ অভ্যেস, টুপটাপ করে ঢিল ছোড়ে, মাথা ন্যাড়া দেখলে তো আর রক্ষে নেই। রাস্তাটা ডাইনে ঘুরছে এবার। সামনে গেট দেখা যাচ্ছে, তার ওপাশে বাংলো মতো একটা বাড়ি।
গেটের কাছাকাছি যেতেই ভবভূতি দেখলেন আচমকা কি একটা ঢ্যাঙা লিকলিকে মূর্তি শটান ঝোপ ঠেলে রাস্তায় এলো এবং তাদের সামনে একটু তফাতে দাঁড়িয়ে গেল। ভবভূতি ফিসফিস করে উঠলেন, গজু, ওটা কি? গজপতি দাঁড়িয়ে গেছেন, তেমনই ফিসফিসিয়ে বললেন, এই সেরেছে, কিছু খাবার আনা উচিত ছিল, তাই তো অন্তত একটুখানি শুকনো গোবর। মুখের কথা মুখেই থাকলো গজপতির। সেই মূর্তি হি 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 করে বেজায় হেসে উঠল। ভবভূতি বিড়বিড় করতে থাকলে, ট্রাম 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 ট্রাম। তারপর টের পেলেন রামের বদলে ট্রাম বলছেন। তক্ষুনি শুধরে নিয়ে রাম নাম শুরু করলেন, আর গজপতি বিকট চেঁচিয়ে আর্তনাদের সুরে বলে উঠলেন, ও ভূত, ও ভূত রে, তোর ঘটোৎকচকে সামলে নে, বেরিয়ে পড়েছে। বাংলো বাড়ি থেকে আলো হাতে বেরিয়ে কে সাড়া দিল, কোন ব্যাটারে, নাম ধরে ডাকছিস, স্পর্ধা তো কম নয়। গজপতি বললেন, বাবা ভূত, আমি আমি তোর মামা গজপতি। আলো হাতে হন্তদন্ত হয়ে এগিয়ে এলো একটা লোক। তাকে দেখে রাস্তা আটকে দাঁড়ানো সেই মূর্তিটা এক লাফে ঝোপঝাড় ডিঙিয়ে পালিয়ে গেল। কিছুক্ষণ আচমকা যেন ঘূর্ণিঝড় বয়ে গেল। গজপতি ফিসফিস করে জানালেন, পাহাড়ি দেশের ভূত, বুঝলে তো। তারপর ভবভূতির হাত ধরে পা বাড়িয়ে বললেন, বাবা ভূত, তোকে খবর দিয়ে আসতে পারিনি, এদিকে ট্রেনটাও লেট করেছিল। গেট খুলে ডক্টর ভূতনাথ বললেন, মামা নাকি? আসুন আসুন, কি সৌভাগ্য, উনি কে? আমার বন্ধু ভবপতি পতিতুণ্ডু, তোকে এনার কথা বলেছি, মনে নেই হয়তো। ইনি এক সময় নামকরা শিকারী ছিলেন, আর ভবভূতি এ হচ্ছে সেই ডক্টর ভূতনাথ পাত্র। ডক্টর ভূতনাথ নমস্কার করে বললেন, আসুন আসুন, কী সৌভাগ্য। বাংলো ঘরের মধ্যে একটা হ্যাজাক জ্বলছে। লণ্ঠনটার দম কমিয়ে বারান্দায় রেখে ডক্টর ভূতনাথ ওদের নিয়ে ভেতরে ঢুকলেন। কোনার টেবিলে একটা কালো বেঁটে মোটাসোটা হাঁড়িমুখো লোক খাতায় কী সব লেখালেখি করছিল। একবার মুখ তুলে দেখল। ভবভূতির গা শিরশির করে উঠল লোকটাকে দেখে। মানুষ বটে তো, কেমন যেন ভুতুড়ে চেহারা। পাশের ঘরের দরজা খুলে ডক্টর ভূতনাথ বললেন, হ্যাঁ 1 মিনিট, মোমবাতিটা জ্বেলে নেই। ভবভূতি বললেন, লোডশেডিং বুঝি? না, এখানে ইলেকট্রিসিটির বালাই নেই। কেন নেই পরে বলবোক্ষণ, বলে ভূতনাথ মোমবাতি জ্বেলে দিলেন। ডাকলেন, আসুন মামা, আপনারা ভেতরে এসে বসুন, আমি চায়ের জোগাড় করি। ঘরটা বেশ বড়। ভবভূতি ও গজপতি আরাম করে বসলেন। ডক্টর ভূতনাথ বাইরে চলে গেলেন। বাইরে তার গলা শোনা গেল, কাকে ডাকাডাকি করছেন। গজপতি বললেন, ইলেকট্রিসিটি কেন নেই জানো? ভূতেদের ওই আলো সয় না, লণ্ঠন হ্যাজাক অবধি বড় জোর সয়। ওই ইলেকট্রিসিটির জ্বালায় তো ভূত বংশ লোপ পেতে বসেছে। ভবভূতি দমে গেছেন এখন। সাই দিয়ে মাথাটা নাড়লেন শুধু। তারপর বারবার জানলার দিকে তাকাতে থাকলেন। বলা যায় না কখন কি বিতিকিচ্ছিরি ভুতুরে চেহারা জানলায় উঁকি দিয়ে ওই রকম একখানা পিলে চমকানো হাসি হাসবে হয়তো। মনে হচ্ছে রাইফেলটা আনলে ভালো হতো, কিন্তু রাইফেল কি এরা ছুঁড়তে দিত? তার চেয়ে বড় কথা, রাইফেলের গুলি ভূতের গায়ে লাগতো কিনা তাই বা কে জানে। কখনো তো পরীক্ষার সুযোগ পাননি। কিছুক্ষণ পরে চা খেতে খেতে ভবভূতি এই অভয়ারণ্যের ভূত বৃত্তান্ত বেশ মনোযোগ দিয়ে শুনছিলেন। গজপতির ভাগ্নে ডক্টর ভূতনাথ পাত্র অমায়িক মানুষ। রোগা শিরিঙে চেহারা, গায়ের রং কুচকুচে কালো, চুলগুলো ছোট এবং সজারুর কাটার মতো খাড়া, গোঁপটাও তাই। এই শরতের ভ্যাপসা গরমেও স্যুটটাই পরে আছেন। গজপতির চোখ নাচছে অনবরত।
যেন বলতে চাইছেন, দেখছো তো আমি কেমন ভাগ্নের মামা, ভাগ্নে পাকা সাহেব। ডাক্তার ভূতনাথ বলেছিলেন, আপনি তো শিকারী মিস্টার প্রতিতণ্ডু, আপনি ব্যাপারটা বুঝবেন ভালো। আপনার যেমন বন্যপ্রাণী বিশেষ করে বাঘের ব্যাপারে তীব্র কৌতূহল ছিল বললেন, আমারও ছেলেবেলা থেকে ভূতের ব্যাপারে ভীষণ আগ্রহ ছিল। যাই হোক, হঠাৎ একদিন কাগজে দেখলুম মেক্সিকো বিশ্ববিদ্যালয়ে ভূতত্ত্বে গবেষণার জন্যে সেখানকার সরকার বৃত্তি দিচ্ছেন। অমনি কপাল ঠুকে দরখাস্ত করে দিলুম। ইন্টারভিউয়ে ডাক পড়ল, পাশ করে গেলুম। তারপর তো দেখতেই পাচ্ছেন, শুনেও থাকবেন। সাগ্রহে ভবভূতি বললেন, শুনেছি, কিন্তু এই প্রকল্পে কিভাবে ভূত এনে জড়ো করেছো সেই কথা বলো তো বাবা, শুনি। ডক্টর ভূতনাথ একটু হেসে বললেন, সে অনেক হাঙ্গামা, কাগজে বিজ্ঞাপন দিতে হয়েছিল। কেউ কোথাও ভূতের খোঁজ পেলে জানান, পুরস্কৃত করা হবে। বিস্তর চিঠি এসেও ছিল, কিন্তু বেশিরভাগ জায়গায় গিয়ে দেখি মিথ্যে ভোগাচ্ছে। তবে কিছু জায়গায়, যেমন ধরুন কলকাতার এই পুরনো কয়েকটা বাড়ির ছাদ, চিলে কোঠা, সিঁড়ি, হাতড়ে 3 রকম প্রজাতির ভূত পেয়েছিলাম। এরা সবাই কিন্তু মানুষ ভূত। কেউ আত্মহত্যা করে ভূত হয়েছে, কেউ দুর্ঘটনায় মারা গেছে, কেউ খুন হয়ে মরেছে। গজপতি বললেন, ভালোভাবে না বোঝালে ভবভূতি বুঝতে পারবে না। তাহলে শুনুন, ভূত জাতি মূলত 3টি উপজাতিতে বিভক্ত। মানুষ ভূত, অর্থাৎ যাকে বলা হয় প্রেত, আর প্রকৃত ভূত, যারা মানুষ বা কোনো জন্তুর অশরীরী আত্মা নয়, স্রেফ ভূত। তৃতীয় উপজাতি হচ্ছে প্রাণীজ ভূত, অর্থাৎ মানুষ বাদে অন্যান্য প্রাণী মরে যে ভূতের জন্ম। যেমন ধরুন গরু মরে যে ভূত হয়েছে তার নাম গোদানো। ভবভূতি আরও কৌতূহলী হয়ে বললেন, সব রকম ভূতই তো এখানে রয়েছে। ভূতনাথ বললেন, তবে সব সময় দেখা পাওয়া মুশকিল। আপনি তো সুন্দরবন অভয়ারণ্যে গেছেন, কবার বাঘ দেখতে পেয়েছেন বলুন? ভবভূতি সাই দিয়ে বললেন, আমি শিকারী, ও কি নতুন কথা আমার কাছে? শুনুন, গ্রামাঞ্চলে কিভাবে ভূত খুঁজে এনেছি। গ্রামে খবরের কাগজ কজন পড়ে, তাই ঢেঁড়া পিটিয়ে জানিয়ে দেওয়াও হয়েছিল। তার ফলে অসংখ্য জায়গা থেকে নানা রকম ভূতের খোঁজ পাওয়া গেল। যেমন ধরুন বীরভূমের একটা দিঘির এক কোনায় শাকচুন্নির খোঁজ পেলুম, তক্ষুনি বেরিয়ে পড়লুম। কিন্তু ওদের ধরে আনলে কিভাবে? ডক্টর ভূতনাথ একটু হেসে বললেন, খুবই সোজা, খুবই সোজা, শুধু জানতে হয় কোন প্রজাতির ভূতের কি খাদ্য, ব্যাস। বীরভূমের সেই শাকচুন্নির আড্ডায় এক রাত্রে গিয়ে বসে রইলাম। ওর প্রধান খাদ্য মাছ। মাছ দেখে তক্ষুনি ওর নোলায় জল ঝরতে লাগলো। ঘোমটার ফাঁকে বলল, ওই একটা মাছ দে না ভাই। আমি অমনি উঠে চলতে শুরু করলুম। সারা পথ ও পেছনে চাইতে চাইতে আসে, আর আমি বলি, আর একটু গিয়ে দেব, চলে আয়। ব্যাস, এই করে এখানে নিয়ে এলুম। এখানে পুকুর বানিয়ে অঢেল মাছ ছেড়েছি। শাকচুন্নিরা ছড়িয়ে ছিটিয়ে যা খাওয়ার খাচ্ছে, বাকিটা আমরা কলকাতায় চালান দিচ্ছি। এই শুনে গজপতি মন্তব্য করলেন, সেই সব মাছই তো কলকাতার বাজারে বিক্রি হচ্ছে, স্বাদেই বোঝা যায়। শাকচুন্নিরা এঁকে ফেলে দেয়, তাই ওরকম, বুঝলে তো? ভবভূতি বললেন, আচ্ছা বাবা ভূতনাথ, দুধ, রসগোল্লা, পাকা কলা, এসব সুখাদ্য কোন ভূতে খায়? ভূত নয়, ভূতিনী বলুন। এরা প্রেত উপজাতির অন্তর্গত, অর্থাৎ কোনো পেটুক মেয়ে মরে ভূত হয়েছে। যেই কথাটা বলা, অমনি জানালার বাইরে থেকে খ্যানখ্যানে গলায় কে বলে উঠল, কি 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 বললি? শুধু মেয়েরাই সব খায়? ভবভূতি আঁতকে উঠে দেখলেন নির্ঘাত ভূতিনীই বটে।
চুলের যা ছিঁড়ি, তার পরনে শাড়ি, কত রকম গয়নাও পরা, জানালায় দাঁড়িয়ে চোখ কটকটিয়ে তাকিয়ে আছে। ডক্টর ভূতনাথ ধমক দিয়ে বললেন, পেঁচোর মা, এখন চলে যাও তো এখান থেকে, আমরা কথা বলছি, দেখছো না? কিছু বলার থাকলে পরে এসো, না হয় দরখাস্ত করো। ভূতিনী জিভ বের করে কেন কে জানে ভবভূতির দিকেই ভেঙচি কেটে সরে গেল। গজপতি খিকখিক করে হেসে বললেন, হে পেঁচোর মা সেবার আমাকে বাগবাজারে রসগোল্লা আনতে বলেছিল, ভুলে গেছে নিজেই। পেঁচোর মা মানে? ভবভূতি জিজ্ঞেস করলেন। জবাবটা দিলেন ডক্টর ভূতনাথ, ওর ছেলে পেঁচোও যে ভূত, তার মানে প্রেত, ট্রেনে চাপা পড়ে মারা গেছে। ভবভূতি বললেন, আচ্ছা বাবা ভূতনাথ, এত যে ভূত রেখেছো অভয়ারণ্যে, তুমি কিংবা তোমার কর্মচারীরা কেউ কখনো বিপদে পড়নি তো? ডক্টর ভূতনাথ বললেন, না, বুঝতে পারছেন না, বেছে বেছে কর্মচারী রাখা হয়েছে, রীতিমতো ট্রেনিং দেওয়া হয়েছে। ভূত নিয়ে কাজ করা তো সহজ নয়। এই সময় ভবভূতির মনে হলো তার পাঞ্জাবির পকেটে কি যেন ঢুকেছে। ঘুরেই আঁতকে উঠলেন। চেয়ারের পেছনে ঘাপটি মেরে বসে একটা বছর 9-10 বয়সের ছেলে, কিন্তু সত্যি কি ছেলে? তার পকেটে একটা কালো কুচকুচে লিকলিকে হাত ঢুকিয়ে হাতড়াচ্ছে। ভবভূতি কাঁপতে কাঁপতে বললেন, কে কে? ডক্টর ভূতনাথ ধমকে দিলেন, এই পেঁচো, কি হচ্ছে? শ্রীমান পেঁচো বলল, চকোলেট খুঁজছি ভূতু মামা। হাত বের কর বলছি, বের করে নে হাত। ডক্টর ভূতনাথ উঠে দাঁড়ালেন। ছি, ওই নোংরা হাত তুই কোন আক্কেলে পকেটে ঢোকালি? মুখে চাইলেই পারতিস। পেঁচো হি হি করে হেসে হাত বের করে নিল। তারপর চেয়ারের পেছন থেকে উঠে দাঁড়িয়ে ভবভূতির গলায় দুহাত আঁকড়ে আবদার গলায় বলল, একটা চকোলেট দাও না দাদু। সেই সঙ্গে বেজায় রকম কাতু কুতুও দিতে থাকলো। কি প্রচণ্ড ঠান্ডা হাত! ভবভূতি দম আটকে যাচ্ছে। ভয়ে কাঁপতে কাঁপতে গোঁ গোঁ করতে করতে শেষ পর্যন্ত ভূতের মতোই হি 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 করে হেসে উঠলেন। ভবভূতি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন কিছুক্ষণ, তারপর উঠে বসলেন। দেখলেন নিজের ঘরে শুয়ে আছেন। ঘরে সকালের রোদ ঢুকেছে। তার নাতি রুনু বলল, ও দাদু, এখনো ঘুমোচ্ছ তুমি? আমি কখন উঠেছি। ভবভূতি আগে ভালোভাবে দেখে নিলেন রুনু না পেঁচো, তারপর শুধু বললেন, ও দাদু, একটা চকোলেট দাও না। ভবভূতি চমকে উঠলেন, এও যে চকোলেট চাই! কিন্তু না, মনের ভুল, স্বপ্নই দেখছিলেন বটে। কাল সন্ধ্যায় গজপতির সঙ্গে ভূত নিয়ে বেজায় তর্ক হয়েছিল, মনে পড়ছে। শুনছিলেন আজকের গল্প নিঝুম রাতের আতঙ্ক। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।